৭৬ বছর পর পিওকের দখল নেওয়ার কাজ শুরু করে দিয়েছে ভারত, যার বিজয় ঘণ্টা বাজিয়ে দিয়েছে খোদ পিওকেরই জনগণ। কয়েকদিন আগেই গোটা পিওকে জুড়ে কেবলমাত্র একটাই স্লোগান শোনা যাচ্ছিল, আর তা হলো পাকিস্তান থেকে আজাদি। আর বন্ধুরা, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এই সমস্ত কিছু ঠিক এমন সময় সামনে এসেছে যখন ভারতের কারেন্ট গভর্নমেন্টের একাধিক নেতা ওপেনলি এটা বলতে শুরু করে দিয়েছে যে আগামী আর কিছু মাসের মধ্যেই ভারত কিন্তু পিওকে ফেরত আনবে পাকিস্তানের কবজা থেকে। উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী এবং বিজেপির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট যোগী আদিত্যনাথের তরফ থেকে তো এটাও ঘোষণা করে দিয়েছে যে সরকার তৈরির মাত্র 6 মাসের মধ্যেই পিওকে নাকি ভারতের সাথে যুক্ত হয়ে যাবে। আর স্বাভাবিকভাবেই সমস্ত কিছু থেকে এবার আপনাদের মনে ডেফিনেটলি প্রশ্ন জাগছে, তাহলে কি সত্যি ভারত ৭৬ বছর পর পিওকেতে অ্যাটাক করবে? তাই আজকের এই ভিডিওতে আমরা এটা জানার চেষ্টা করব যে কিভাবে ভারত পিওকেকে ফেরত আনবে, ও তার সাথেই ভারত যদি পিওকেতে অ্যাটাক করে তাহলে ওদিকে চায়না পাকিস্তানকে বাঁচাতে কি ভারতের ওপর অ্যাটাক করতে পারে। এই সমস্ত প্রশ্নের জবাব জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই সমস্ত কিছু শুরু হয় আজ থেকে প্রায় 2 বছর আগে, মানে জানুয়ারি 2022 সালে, যখন পিওকের জনগণের তরফ থেকে ওপেনলি ভারতের প্রধানমন্ত্রী মোদির কাছে সাহায্য চায় যে ভারত নিজেদের সেনা পাঠিয়ে ওদেরকে পাকিস্তানের জুলুম থেকে উদ্ধার করে। अपील करते हैं हिंदुस्तानी गवर्नमेंट से कि खुदारा नरेंद्र मोदी आओ और इस जुल्म से यहाँ निजात दिलाओ लोगों को। আর ইন্টারেস্টিং বিষয় হলো, এরপর থেকে এদেরকে দমন করার জন্য পাকিস্তানের যে আর্মি, তারা কিন্তু পিওকের জনগণের ওপর ব্রুটাল ক্র্যাকডাউন শুরু করে। আর দেখতে দেখতে পাকিস্তানের এই অত্যাচার এতটাই বেড়ে যায় যে এর হিতের বিপরীত হয়। এই প্রোটেস্ট যেটা পিওকেতে শুরু হয়েছিল সেটা পিওকে থেকে ধীরে ধীরে ওদিকে গিলগিট বাল্টিস্তানে ছড়িয়ে যায়। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে যায় যে এখানকার লোকাল জনগণ, স্পেশালি ওখানকার যে সমস্ত লোকাল লিডারশিপ রয়েছে, তারা কিন্তু ওপেনলি এটা বলতে শুরু করে যে আমাদের ইসলামাবাদের বদলে দিল্লির সাথে জুড়ে যাওয়া উচিত। कश्मीर में अब ये आवाजें बुलंद होना शुरू हो गई हैं कि इस्लामाबाद के बजाय हमें दिल्ली को आवाज देनी चाहिए। खुदा की कसम लोग इस पे सोच रहे हैं। उस वक्त से डरो कि जब लोग दिल्ली को कॉल करेंगे क्या कि हमारी हिफाजत करो, फिर क्या करोगे। এমনকি কিছু মাস আগে ওখানকার এই প্রদর্শনকারীরা এলওসি পার করে ভারতের কারগিলে আসার জন্য চেষ্টা করেছিল। अगर तुम लोग इसी तरह सहूलतकारी करते रहोगे, नहीं जाना हमने पंजाब, नहीं जाना हमने सिंध। अगर तुम्हें तकलीफ है इस मुतनाज़ा खित्ते के शहरी को तुम अपने मुल्क में आने के लिए रास्ते में टाउट पैदा करते हो, दार एल तांगिर कोहिस्तान तक, हमें नहीं जाना तुम्हारे मुल्क में। खोलो करगिल का रास्ता, खोलो हमारा तारीखी रास्ता, जाएंगे। আর বন্ধুরা, এখান থেকেই পুরো গেম ঘুরে যায়। আপনারা যদি খেয়াল করেন তাহলে 2020 সালের পর থেকে সিস্টেমেটিক্যালি পিওকের ভেতরে একাধিক নতুন লিডারকে তৈরি করা হয়েছে, যারা খুব চালাকির সাথে ওখানকার যে লোকাল জনগণ তাদেরকে একজোট করে পাকিস্তানের আর্মির বিরুদ্ধে একটা গণ আন্দোলন তৈরি করেছে। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই সমস্ত ঘটনার ঠিক আগে ভারতের এক্স রিটায়ার্ড আর্মি জেনারেল ভিকে সিং, যিনি বর্তমান সরকারের একজন কেন্দ্রীয় মন্ত্রী, ওনার তরফ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট আসে, যেটা পুরোপুরি ক্লিয়ার করে দেয় যে ভারত সরকার কিন্তু অলরেডি পিওকের ভেতর নিজেদের অপারেশন চালু করে দিয়েছে। 12ই সেপ্টেম্বর 2019 জেনারেল ভিকে সিং দাবি করে যে আর্মির সাথে পরামর্শ করে ভারত সরকার পিওকের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি তৈরি করেছে। আর এই স্টেটমেন্ট সামনে আসার মাত্র 2 বছরের মাথায় গোটা পিওকে জুড়ে প্রোটেস্ট শুরু হয়। আর যে মুহূর্তে পিওকেতে এই প্রোটেস্ট চলছিল, তারপর জেনারেল ভিকে সিংয়ের দ্বিতীয় স্টেটমেন্ট সামনে আসে। ওখানে উনি দাবি করেন যে আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই পিওকে নিজে থেকেই ভারতের সাথে জুড়ে যাবে। আর স্বাভাবিকভাবে এই ডটগুলো কানেক্ট করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ভারত সরকারের অ্যাকচুয়াল প্ল্যান কী। অর্থাৎ সোজা ভাষায় বললে মনে করুন যে পিওকের যে সাধারণ জনগণ, তারা পাকিস্তানকে সমর্থন দিচ্ছে এবং ওরা পাকিস্তানের সাথেই থাকতে চায়। এমন পরিস্থিতিতে যদি ভারত সরকার জোর করে সেনা পাঠিয়ে গোটা পিওকে দখলের চেষ্টা করত, তাতে কিন্তু বিরাট বড় একটা সমস্যা তৈরি হয়। প্রথমত, ভারতীয় ফোর্সকে ওখানে পাকিস্তানের আর্মির বিরুদ্ধে লড়তে হবে। দ্বিতীয়ত, ওখানকার যে লোকাল জনগণ তারাও তো প্রোটেস্ট করবে, তাকেও থামাতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম তৃতীয় সমস্যা হলো ওখানকার যে টেররিস্ট গ্রুপ
তারাও ভারতের ওপর অ্যাটাক শুরু করবে। আর স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতি যদি পাকিস্তানের আর্মি ভারতের সামনে সারেন্ডার করেও দেয়, তাহলেও কিন্তু ওখানকার লোকাল জনগণের প্রোটেস্ট এবং ওদের গেরিলা যুদ্ধের কারণে পরিস্থিতি ভারতের কন্ট্রোলের বাইরে পৌঁছে যাবে। আর স্বাভাবিকভাবে ভারতীয় ফোর্সেস কিন্তু ওখানকার যে সাধারণ মানুষ তার বিরুদ্ধে অ্যাটাক করতেও পারবেন। আর ঠিক এই কারণেই ভারত একটা বিশেষ ধরনের প্ল্যানকে তৈরি করে। ভারত কি করে? ভারত সবার আগে পিওকের ভেতর একটা কভার্ড অপারেশনকে লঞ্চ করে। আর এই অপারেশনের যে মূল উদ্দেশ্য ছিল সেটা ছিল ওখানকার যে লোকাল জনগণ তারা যেন রাস্তায় নেমে আসে, এবং ওরাই যদি পাকিস্তান আর্মির বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করে তাহলে কাজটা অনেক সহজ হয়। কেননা যদি ওখানকার লোকাল জনগণের তরফ থেকে ভারতীয় ফোর্সকে সাপোর্ট দেয় এবং পাকিস্তানের আর্মির বিরুদ্ধে প্রোটেস্ট করে, তাহলে ডেফিনেটলি যখন ভারতীয় ফোর্সেস পিওকের ভেতরে ঢুকবে তখন ভারতের বিরুদ্ধে কোনো ধরনের রেজিস্ট্যান্স থাকবে না, এবং কেবলমাত্র ভারতের যে প্রাইমারি টার্গেট সেটা হবে পাকিস্তানের আর্মিকে কাউন্টার করা। আর এই ধরনের কভার্ড অপারেশন মেনলি কোনো দেশের যে গুপ্তচর সংস্থা তারাই করে থাকে। আর ভারতের ক্ষেত্রে এখানে রয়ের ইনভলভমেন্ট যে রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এখানে বেসিক্যালি দুটো ধাপে এই পুরো অপারেশনকে করা। সবার আগে ভারতের কাছে যে কাশ্মীর রয়েছে তাকে ডেভেলপ করা জরুরি ছিল, এবং এখান থেকেই গেম শুরু হয়। তাই ভারত কি করে, কাশ্মীর থেকে 370 ধারা হাঁটিয়ে ওখানে সম্পূর্ণ আতঙ্কবাদকে খতম করে, এবং তার সাথে এই গোটা কাশ্মীরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সমস্ত ধরনের উন্নয়নমূলক কাজ করে, যাতে ওখানে ডেভেলপমেন্ট হলে ওখানকার লোকজন শান্ত থাকবে। এবং তার সাথেই ভারত কিন্তু ইন্টারন্যাশনালি G20 মতন মিটিংকেও এই কাশ্মীর রিজিয়নে করে এটাকে ইন্টারন্যাশনালাইজ করে দিল। এরপর দ্বিতীয় ধাপ হলো এটাকেই কাজে লাগিয়ে পিওকের ভেতরে যে লোকাল জনগণ রয়েছে তাদেরকে খেপিয়ে তোলা। কারণ সেম কাশ্মীরের একটা অংশে হসপিটাল, স্কুল, কলেজ, ইনফ্রাস্ট্রাকচার সব কিছু রয়েছে। অন্যদিকে দ্বিতীয় প্রান্তে এই সমস্ত তো ভুলেই যান, সামান্য খাওয়ার আটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আর এটাই ছিল সেই ট্রিগার পয়েন্ট যাকে কাজে লাগিয়ে ভারত পিওকের ভেতর একাধিক লোকাল লিডারশিপকে তৈরি করে, এবং এরাই ওখানকার সমস্ত জনগণকে একজোট করে পাকিস্তানের আর্মির বিরুদ্ধে একটা গণ আন্দোলনকে তৈরি করে। আর স্বাভাবিকভাবে এটা বলার নিশ্চয়ই প্রয়োজন নেই যে সমস্ত কিছু করার জন্য বিলিয়ন্স অফ ডলারের ফান্ডিং প্রয়োজন। আর এই ফান্ডিং কোথা থেকে আসছে? এবারে এই রিপোর্টটা দেখুন। আজ থেকে মোটামুটি মাস 6 আগে জেনারেল ভিকে সিং তার তৃতীয় স্টেটমেন্ট দেয়, যেখানে উনি ক্লিয়ারলি এটা বলেন যে আর কিছু মাসের মধ্যে পিওকে ভারতের সাথে জুড়ে যাবে। আর খেয়াল করুন, এই স্টেটমেন্ট সামনে আসার ঠিক পরে গোটা পিওকে জুড়ে যে ধরনের প্রোটেস্ট শুরু হয়েছে তা কিন্তু পাকিস্তানের আর্মি কোনোদিন কল্পনাও করতে পারে। Demonstrations against inflation have been called off in Pakistan-administered Kashmir, but organizers want a general strike. Civil rights groups say the action is to protest the killing of 3 civilians during riots. Thousands in Muzaffarabad have been demonstrating since Friday. Demonstrations in Pakistan-occupied Kashmir against high electricity tariffs, high taxation. पीओके में बढ़ते विरोध प्रदर्शन ने पाकिस्तान की नई नवेली सरकार के सामने मुश्किलें खड़ी कर दी हैं। हिंसक प्रदर्शन के बाद पाकिस्तान सरकार घुटनों पर आ गई है। আর এটা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গেছে যে ওখানকার লোকাল জনগণ রাস্তায় নেমে এসে যাকে সামনে পাচ্ছে তাকে ধরে পেটাচ্ছে। এমনকি বেশ কিছু ভিডিও ফুটেজও সামনে এসেছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে কিভাবে পাকিস্তানের যে পুলিশ ফোর্স তাদেরকে বন্দি বানিয়েছে, পুলিশের জামাকাপড় খুলে ওখানকারই যে রাস্তা তার উপরে টাঙিয়ে দিয়েছে। এমনকি পিওকের ভেতরে বিভিন্ন জায়গা যেখানে যেখানে পাকিস্তানের পতাকা তোলা ছিল সেখান থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে দিয়েছে। আর এর ঠিক পরেই আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ ক্লিয়ারলি স্টেটমেন্ট দিয়েছে যে খুব তাড়াতাড়ি পিওকে ভারতের সাথে জুড়ে যায়। যাই হোক, এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে কি ভোটের পরে ভারত পিওকের বিরুদ্ধে কোনো মিলিটারি অপারেশন চালু করবে? তো বন্ধুরা, আপনারা যদি ক্লিয়ারলি এই সমস্ত নেতাদের স্টেটমেন্টকে খুব ভালোভাবে অ্যানালাইজ করার চেষ্টা করেন এবং তার সাথে এই পিওকের ভেতর যে ধরনের পরিস্থিতি সেটাকে খুব ভালোভাবে খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন যে এখানে বেসিক্যালি ভারত কী করছে 1971-এর একটা রিপিট টেলিকাস্ট করার চেষ্টা করছে। যেহেতু পিওকের ভেতরে জনগণ পুরো সাপোর্ট দিচ্ছে ভারতকে, আর যেভাবে গত কয়েক সপ্তাহ ধরে ক্র্যাকডাউন হয়েছে, শয়ে শয়ে মানুষ ঘায়েল হয়েছে এবং বেশ কিছু মানুষ ওখানে কিন্তু মারাও পড়েছে, ফলে পাকিস্তানের বিরুদ্ধে পিওকের ভেতরে ব্যাপক ক্ষোভ বেড়ে গেছে, যেটা এর আগে কোনো দিন ছিল না। আর খুব সম্ভবত এখানে ভারত এমন কোনো পরিস্থিতিকে তৈরি করবে যাতে এরা হাতিয়ার তুলে নিতে বাধ্য হয় পাকিস্তানের বিরুদ্ধে, এবং এটাকে আধার বানিয়ে ভারত নিজেদের সেনা পাঠাবে, যেমনটা 1971-এ ইস্ট পাকিস্তান
মানে বাংলাদেশ যুদ্ধের দরুন হয়েছিল। আর বন্ধুরা, এই সমস্ত কিছুই হবে 2026 সালের আগে। কারণ যদি আপনারা ভারত সরকারের এবারের এই ইলেকশনের ক্যাম্পেইনকে খুব ভালোভাবে অবজার্ভ করেন, তাহলে এবারের সমস্ত বড় নেতার বয়ান একদম পরিষ্কার যে ওরা পরবর্তী ইলেকশন পিওকের ওপরেই লড়বে আর তার জন্য একটা মহল তৈরি করছে। আর আমি কিন্তু বহুবার বলেছি যে ডলারাইজেশনের সাথে সাথেই সমস্ত পকেট যা তৈরি হয়েছিল প্রয়োজনে যুদ্ধ লাগিয়ে ডলারকে চালু রাখার, সেগুলোও বন্ধ করা হবে। কারণ যদি আমেরিকান ডলার গ্লোবাল রিজার্ভ কারেন্সি না থাকে, তাহলে এই পকেট বা কনফ্লিক্ট যেটা তৈরি করা হয়েছিল এই ডলারকে চালু রাখার জন্য, সেখানে ফান্ডিং কে দেবে? ফলে অটোমেটিক্যালি ডলারাইজেশনের সাথে সাথে প্যারালাল এই কনফ্লিক্ট জোনগুলিকে বন্ধ করা হচ্ছে, তা সে ইউক্রেন থেকে শুরু হয়ে ফিলিস্তিন, আর খেয়াল করুন হালেই কিন্তু ইরানের রিজিমকেও শেষ করা হচ্ছে। ওদিকে আফ্রিকাতেও ফ্রান্স আর আমেরিকার প্রক্সি যে সরকার ছিল সেগুলিকেও ধীরে ধীরে ভাঙা হচ্ছে। এরপর নেক্সট টার্গেট হলো পিওকে আর তাইওয়ান। ফলে আগামী 2026 সালের আশেপাশে এই ভারত যাবে পিওকে ফেরাতে আর চীন যাবে তাইওয়ান। আর আমি এটা কিন্তু পুরোপুরি গ্যারান্টি যে চীন তাইওয়ান ফেরানোর দরুন ভারত নিজেদের চোখ কান বন্ধ রাখবে, এবং ঠিক একইভাবে পিওকে ফেরানোর দরুন চায়না নিজের চোখ কান বন্ধ রাখবে। কারণ এই দুটো এরিয়ায় ভারত আর চীনে বিলয়ের সাথে সাথে 70 বছরের কনফ্লিক্ট আর কাশ্মীরের এই জেহাদের যে কেন্দ্রবিন্দু সেটাও নষ্ট হয়ে যাবে। ফলে ওভারঅল এটাই হলো ভারতের সম্পূর্ণ পিওকে প্ল্যান। যেভাবে ইরানের লিডারশিপকে ধীরে ধীরে শেষ করা হচ্ছে, ঠিক একইভাবে পিওকেও ভারতের সাথে বিলয় হয়। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে এবং অ্যানালাইসিসকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।